সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়দা তাদের একটি সেল গঠন করতে চেষ্টা করছে বাংলাদেশে, এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটির প্রতিবেদনে। আপনার এই জায়গাটিতে এসে প্রতিক্রিয়া কি, এবং জঙ্গিবাদের এক ধরনের উত্থান আমরা ডক্টর ইউনূস সরকারের সময় থেকে দেখেছি, কি বলবেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমি সালাম জানাচ্ছি যারা আমাদের বক্তব্য শুনছে। আসলে এটা বলতে আমার খুব কষ্ট হয় যে এই দেশটা আসলেই মৌলবাদীদের ষড়যন্ত্রের কবলে চলে গিয়েছে। আমি এইমাত্র বসে জামাতের আমিরের একটি বক্তব্য শুনছিলাম। এত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য। উনি যখন পার্লামেন্টে কথা বলেন মনে হয় উনি পিসা। ওই যে আমি বলি তার ভিতর এবং বাহির এক না। আমি তাকে যত চিনি বাংলাদেশের কেউ তাকে চিনে না, এবং সিলেটের মানুষ বিশেষ করে কুলাউড়ার মানুষ তাকে খুব ভালো চিনে। সে তার আসল চেহারা নিয়ে আবির্ভূত হয়েছে। তারেক রহমান, সাবধান সাবধান, আর এক কদম আগাবেন না, সাবধান, ভালো হবে না। তার যে রূপটা আমি দেখলাম, এই রূপ তার তো হওয়ার কথা না। এর পিছনে যদি ষড়যন্ত্রমূলক কোনো শক্তি না থাকে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সাম্প্রদায়িক না, বাংলাদেশের মানুষ মৌলবাদী না, জঙ্গি তো নয়। তারপরে ওরা যে আস্ফালন এবং উদ্যত্তটা দেখাচ্ছে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এর পিছনে পৃথিবীর সমস্ত সাম্প্রদায়িক এবং জঙ্গি শক্তি, বিশেষ করে আইএস, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, যেখানে যারা আছে হিজবুত তাহরির থেকে ধরে লস্করি তৈবা থেকে ধরে, তারা মদত পাচ্ছে এবং প্রত্যক্ষ সহযোগিতা পাচ্ছে। বিশেষ করে 5ই আগস্টের আন্দোলনের পরবর্তী সময়ে বা ওই সময়টাতে থানা লুট করা, পুলিশ হত্যা করা এবং শত শত অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা একটা অস্ত্রধারী সাম্প্রদায়িক শক্তি হিসাবে বাংলাদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এই কারণেই আজকে তারা মনে করছে যারা যে কোনো কাজ তারা যে কোনো সময়ে করতে পারে। কেউ আমাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দেয়, কেউ 72 ঘন্টা আলটিমেটাম দেয় তারেক রহমান সাহেবকে। ইচ্ছা করলেই আমরা তাদেরকে ফেলে দিতে পারি। শেখ হাসিনা দিল্লি গেছে, তারেক রহমান তো লন্ডন যেতে পারবে না, সাবধান তারেক রহমান। এই ধরনের উদ্যত্তপূর্ণ হুমকিগুলো দিয়ে যাচ্ছে, এবং এইটাও বাস্তব যে তারা প্রাথমিকভাবে যে শক্তিটা প্রদর্শন করবে, সেই শক্তিটা মোকাবেলা করতে অনেক ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি। এখনো যদি গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা তাদের এই আস্ফালনকে রুখতে না পারি এবং এটা যদি আমরা বুঝতে না পারি, আমরা মহা ভুল করব। দেশের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তবে জাতিসংঘ থেকে যে জিনিসটা বলা হয়েছে, আমি কয়েকদিন আগে 4 দিন আগে একটা টক শোতে আমি বলেছি, ইয়েস, বাংলাদেশের পাকিস্তানের জঙ্গি অনেক বেশি। পাকিস্তানের একটা পার্লামেন্ট সিট জামাত পায় কিনা জানি না, কিন্তু বাংলাদেশের 70টা সিট তারা পেয়ে ফেলে। কাজে তাদের আস্ফালন পাকিস্তানের চেয়ে বেশি, জঙ্গি পাকিস্তানিদের চেয়েও। এবং জঙ্গিদের এটা হলো একটা সাংঘাতিক ধরনের ফিল্ড, যে ফিল্ডে তারা জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা না শুধু, তারা সমস্ত কিছু এইখানে চালাতে পারে। এই দেশটাকে আফগানিস্তান করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সরকার এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযোদ্ধারা যদি সচেতন না হই, তাহলে আমাদের বিপদ আছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে কিনা। আপনি কি মনে করছেন যে জামাতে ইসলামী বা তাদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমেই বাংলাদেশে আল কায়দার মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন তাদের সেল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে? তাদের সাথে সবাই আছে, কারণ যেখানে এখানে আন্দোলন হইলে পরে, আন্দোলন জয়ী হইলে পরে পাকিস্তানে সেই মানে ফুর্তি হয়, খাওয়া দাওয়া হয়, উৎসব হয়। লস্করে তৈবার মতো সংগঠনরা বলে আমরা ৭১-এর প্রতিশোধ নিয়েছি। কাজে তাদের সঙ্গে আল কায়দার সম্পর্ক থাকাটা বিচিত্র না, আমি মনে করি আছে।
এবং সরকারের এই ব্যাপারে খুব সাবধান হওয়া উচিত। সরকার এখনো যদি তাদেরকে মনে করে তাদের সহযোগী বন্ধু, এটা খুব ভুল করবে, খুব ভুল করবে। আমি আবারও বলছি, খুব ভুল করবে। আপনি যেটি বলছেন, অনেকেই বলছেন যে জামাত বা জামাতের সাথে অন্য যারা এই যে নতুন দু একটি দল আছে, তারা যে জোট বেঁধেছে, জামাত, এনসিপি বা আরো দু একটি দল, এই জোটকে বর্তমান সরকার, বিএনপি সরকার বেশ খানিকটা ছাড় দিচ্ছে এবং মিলেমিশে সরকার চাইছে। যদি আপনি নিজেও যে কথাই বলেন যে ছাড় দিলে ভুল করবে, কিন্তু অনেকে বলছে ছাড় দিচ্ছে, ছাড় দিয়ে তারা একসাথে রাজনীতি করার চেষ্টা করছে। যদি তাই হয় তাহলে কি ধরনের পরিণতি হতে পারে বিএনপির জন্য, আপনার দলের জন্য? আমি এটা বুঝি না। স্যার দিচ্ছে বললেও এটা সবটা বলা হবে না। এর কারণ হলো এখানে যে ছাত্র শক্তি এবং যুব শক্তি বিএনপির মধ্যে আছে, তারা কিন্তু একদম এইসব রাজাকারের বাচ্চাদেরকে সহ্য করে না, পছন্দ করে না। তাদের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুলে মাঝে মধ্যে। কিন্তু উপরের দিকে বিএনপির মধ্যে কিছু যারা 71 সনে যাদের পূর্বপুরুষেরা স্বাধীনতা বিরোধী ছিল, তাদের মধ্যে একটা দুর্বলতা আছে জামাতের প্রতি। আমি বলছি না, অনেকে মনে করে যে বিএনপির মধ্যে একটা পার্সেন্টেজ জামাতের প্রতি দুর্বলতা আছে, এটা তাদের আদর্শিক বা নীতিগত কারণেই। এই জায়গাটা কিন্তু বিএনপিকে সাবধান থাকতে হবে। এবং যদি সাবধান না হয়, এইরকম 7, 5, 12 ধরনের কথা যদি বলে, হ্যাঁ মুক্তিযুদ্ধ চাই, জঙ্গিবাদও অসুবিধা নাই, এই ধরনের মনোবৃত্তি নিয়ে কিন্তু এদেরকে থামানো যাবে না। এবং বাংলাদেশের সঠিক রাজনীতি দেশে হবে না, বাংলাদেশও নাও থাকতে পারে। এইরকম যে আমরা মুক্তিযুদ্ধ চাই, গণতন্ত্র চাই, আর জঙ্গিবাদ থাকলে, সাম্প্রদায়িকতা থাকলে কোনো অসুবিধা নাই। রাতের বেলা একটু ফোন করে তাদেরকে একটু ভাই কেমন আছেন, দাদা কেমন আছেন বলে আসেন, একসাথে কাজ করি বললেই সব শেষ হয়ে যাবে। সাপ কোনোদিন সবল দিতে ভুল করে, এরা সাপের চেয়েও ভয়ঙ্কর। সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, এরা সাপের চেয়েও ভয়ঙ্কর। এই কথাটা আমি বললাম, এটা একদিন প্রমাণিত হবে। আমরা কি সেই জায়গা থেকেই দেখছি যে জুলাই যে জাদুঘরটি প্রতিষ্ঠিত হলো, জুলাই জাদুঘর, আহ এক ধরনের আইন করা হলো, আইনে বিধান করা হলো যে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে কোনো ধরনের কোন স্থাপন, নিদর্শন ধ্বংস, বিনষ্ট বা পরিবর্তন প্রতিসাধন করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অর্থদণ্ড। আর এই জাদুঘরের কিছু নিদর্শন চুরি বা পাচার করলে তার জন্য 5 বছরের কারাদণ্ড এবং বা 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ধ্বংস করা হলো, লুটপাট করা হলো, মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, যেটি অবশ্য 71-এর অসংখ্য স্মৃতি নিদর্শন ছিল যেখানে, সেইগুলো গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। এবং এখনো অনেক কিছু হচ্ছে। কয়েকদিন আগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে। সেসব বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা সরকারের বা প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ আছে। যেখানে আমাদের মুক্তিযুদ্ধের নিদর্শন ধ্বংস করা হচ্ছে সে বিষয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু জুলাই স্মৃতি জাদুঘরের কিছু হলে তার জন্য 10 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকা অর্থদণ্ড ইত্যাদি ইত্যাদি ঘোষণা করা হচ্ছে। এটি কিসের আলামত? এই ধরনের কোনো আইন বা সার্কুলার দিয়ে কোনো প্রতিষ্ঠান বা কোনো দর্শনীয় স্থান রক্ষা করা যাবে, তাহলে বোঝা গেল যে এদের মধ্যেই দুর্বলতা আছে, জাদুঘরের মধ্যেই দুর্বলতা আছে। অর্থাৎ জাদুঘরটা এটা সার্বজনীন না, এবং সার্বজনীন ভাবে মানুষ এটাকে স্বীকারও করে না। এই দুর্বলতাকে হয়তো বা এই আইনটা করা হয়েছে। আমি জুলাই জাদুঘর সম্পর্কে বেশি বলতে চাই না। দি টাইম উইল কাম and the time will answer in time. জুলাই জাদুঘর কতদিন, কিভাবে, কতটুকু মানুষ গ্রহণ করবে না করবে, ইতিহাস সেটা বলবে, একটু অপেক্ষা করতে হবে। তবে একটা কথা বলবো, আমাদের দুর্ভাগ্য, মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য, মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা 15 বছর দেশটাকে চালাইছিল, এই জায়গাতে যাওয়ার জন্য কিন্তু তাদের দুষ্কর্ম কম দায়ী নয়। তারাই কিন্তু এই দেশটাকে আজকে রাজাকার আল বদরের বাচ্চাদের হাতে তুলে দিছে, এবং এই ধরনের আইন আমাদেরকে শুনতে হচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতি থাকবে কি থাকবে না, ইমাম হুসেনের স্মৃতি কিন্তু 200 বছর পরে আসছে। 200 বছর, কারবালার 200 বছর পরে
ইমাম হুসেনের স্মৃতি সারা পৃথিবীতে আসবে। ইমাম হুসেন আজকে সারা পৃথিবীর মুসলমানের 10ই মুহররম আসার সঙ্গে সঙ্গে ইমাম হুসেনের পুণ্য স্মৃতি ভেসে উঠে মানুষ হাই হুসেন করে কাঁদে, ইয়াজিদকে অভিসম্পাত দেয়, ইয়াজিদকে অভিশাপ দেয়। এই জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধকে কেউ এদেশে ধ্বংস করতে পারবে না। মুক্তিযুদ্ধ মানুষের হৃদয়ে থাকবে, ইতিহাসে থাকবে। আর মুক্তিযুদ্ধটা শুধু বাংলাদেশের ভিতরের ব্যাপার ছিল না। ওই 26শে মার্চ বা 16ই ডিসেম্বর শুধু বাংলাদেশের এই 54,000 বর্গ মাইল জায়গার ব্যাপার না, এটা সারা পৃথিবীর আজকের 100-212টা দেশের ব্যাপার। সবাই জানে হোয়াট ইজ হোয়াট। এখানে কে কি করলো বা করলো না, মুক্তিযুদ্ধকে সম্মান করলো কি করলো না, এইটা বড় কথা নয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সোনালী অধ্যায়। এই অধ্যায়কে কেউ ধ্বংস করতে পারবে না, সাময়িকভাবে বাধাগ্রস্ত করতে পারবে। ইউ ওয়েট ফর টাইম, দেখেন কি হয়। মুক্তিযুদ্ধ অবশ্যই ফিরত আসবে। আর মুক্তিযুদ্ধ ফিরত না আসলে, মুক্তিযুদ্ধ সম্মানিত না হলে, মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠিত না হলে কিন্তু বাংলাদেশ থাকবে না। এটা করতেই হবে। এবং আজকে যারা করছে তাদেরকে আমি এটা বলতে চাই না কিছু, কিন্তু আমার ধারণা গণতান্ত্রিক শাসন যদি চলে, আস্তে আস্তে তারা নিশ্চিন্ত হয়ে যাবে। এখনো যেন কোথায় কিভাবে অন্ধকারের জীবেরা, ড্রেইনের সেই সব ময়লা আবর্জনার জীবেরা কি যেন ভাবে কোথায় যেন নিঃশ্বাস ফেলানো, ভালোভাবে নিঃশ্বাস ফেলানোর সুযোগ পাচ্ছে, এইটাও এক সময় বন্ধ হয়ে যাবে। যেদিন জনগণ বুঝবে যে এরা হলো রাজাকারের বাচ্চা, স্বাধীনতার বিরোধীদের বাচ্চা। এবং এইটা মুক্তিযুদ্ধ। তখন একটা কথা বলি, একটা রাজনৈতিক যুদ্ধ হবে। মুক্তিযুদ্ধ চাও কি চাও না, নাকি রাজাকার আলবদরের দেশ চাও, নাকি পাকিস্তান চাও, তখন দেখবেন ওয়ান্স ফর এভার মুক্তিযুদ্ধ জিতবে এবং প্রতিষ্ঠিত হবে। এরপরে আর কেউ কথা বলার সাহস পাবে না। মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের শেষ কথা। আপনি যেমন বলছেন যে বিএনপির মধ্যে একটি অংশ আছে যারা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তাল মিলিয়ে চলে, বা স্বাধীনতা বিরোধী একটি অংশ বিএনপির মধ্যে রয়েছে, সেটি অনেকেই বলেন, আপনি সেটি বলছেন। এই যে আইনটি হলো জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে হোক, আইন হোক, যাই হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেখানে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন ধ্বংস করা হচ্ছে, সেই সব বিষয়ে মাথা ব্যথা নেই সরকারের মধ্যে। এটি কি সেই অংশ দ্বারা পরিচালিত হচ্ছে? সরকারের বিভিন্ন কর্মকাণ্ড কি ওই স্বাধীনতা বিরোধী ওই শক্তি দ্বারাই পরিচালিত হচ্ছে? আমি সেটা না বললেও বলবো, আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে জিনিসটা বুঝবার জন্য। যদি সরকার মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস যারা করে তাদেরকে যদি প্রতিহত করতে না পারে বা না করে, তাইলে বুঝতে হবে মুক্তিযুদ্ধ রিয়েলি বিপদে আছে। আমি আরেকটা প্রসঙ্গে আপনার কাছে একটু প্রশ্ন করি যে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, বা আমরা মোটামুটি জেনে গেছি যে আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটি মোটামুটি নিশ্চিত। কিন্তু ডক্টর ইউনূসের একটা তৎপরতা ছিল রাষ্ট্রপতি হওয়ার জন্য, বিএনপি সেই জায়গা থেকে বেঁচে গেছে বলে অনেকেই মনে করেন। ডক্টর ইউনূসের খেলা কি তাহলে সম্পূর্ণভাবে থেমে গেল, বা যুক্তরাষ্ট্র বা ডিপ স্টেটের কাছে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে? আপনাকে তাই মনে হয়? দেখেন, রাষ্ট্রপতি নির্বাচনটা আপনি আমার 3-4 দিন 5 দিন আগে একটা বক্তব্য যদি শুনেন তাহলে দেখবেন আমি বলছিলাম যে বিশেষ করে ফখরুল ইসলাম আলমগীর নির্দিষ্টভাবে রাষ্ট্রপতি হওয়ার জন্য তার ত্যাগ তিতিক্ষা, তার এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানে 1/11 পর থেকে তার যে 5ই আগস্ট পর্যন্ত জনাব ফখরুল ইসলামের যে ত্যাগী ভূমিকা, তার যে জেল জুলুম অত্যাচার সহ্য করার যে ইতিহাস, হি ইজ দ্য বেস্ট পারসন টু বি দ্য প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এটা আমি কিন্তু এই 5 দিন আগে কথাটা বলছি। তারপরও বলছিলাম, এরপরে আমি বলবো যে আমাদের দলে অনেক মানে ত্যাগী ব্যক্তি আছে, সিনিয়র ব্যক্তি আছে, রাজনীতিবিদদের থেকে একজন হওয়ার প্রয়োজন। কিন্তু ফখরুল ইসলাম আলমগীরের নামটা আমি নির্দিষ্টভাবে উল্লেখ করেছি। উনি হয়েছে, আমি খুশি হয়েছি, উনাকে অভিনন্দন জানাই। কিন্তু ইউনূসের যে চক্রান্তটা ছিল, সেই চক্রান্তটা এত বড় ছিল, কোনো কারণে যদি জনাব তারেক রহমান সাহেবের উপরে দায়িত্ব দিয়েছিল পার্টি, কোনো কারণে যদি উনি ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করতেন, আজকে থেকেই আমার ধারণা দেশ ভিন্ন পথে চলে। কারণ ইউনূস সাহেব হলো কনস্পাইরেটর, হি ইজ এন ইন্টারন্যাশনাল কনস্পাইরেটর।
তিনি বাংলাদেশের কোনো কিছু ভালোতে উনি বিশ্বাস করেন না, কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী না, স্বাধীনতা সংগ্রামেও বিশ্বাস করেন না, মুক্তিযুদ্ধেও বিশ্বাস করেন না, তার পরিবারের কোনো লোক মুক্তিযুদ্ধে যায় না। এটা আমরা পরে জানতে পারছি, অথচ তিনি নোবেল লড়িয়ে, এটাও সত্য। মুসলমানের ছেলে নোবেল পাইছে, এটা আমাদের জন্য গৌরবের ছিল। কিন্তু 18 মাসে একটা দেশ শাসন, সেই দুঃশাসনে মানুষ বুঝতে পেরেছে যে ইউনূস সাহেবের একটা পিঠ একরকম, আর একটা পিঠ একদম অন্ধকার। সেই অন্ধকারের দিকটাই বাংলাদেশ সম্পর্কে গত 18 মাস প্রয়োগ করে এই দেশটাকে একটা সাম্প্রদায়িক, একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে, একটা বৃহত্তর ছেলে পেলে রাষ্ট্র হিসাবে 4টে জেনারেশনকে ধ্বংস করে দিয়ে এই দেশকে একদম জাহান্নামের দিকে নিয়ে গেছে তারা বলে। কাজে ইউনূস সাহেবের মতো লোক রাষ্ট্রপতি হবে কোনোদিন আমি বিশ্বাস করি নাই, আর হইলে পরে দেশের ক্ষতি হইতো। তবে ইউনূস সাহেবের খেলা শেষ হয়ে গেছে এইটা আমি মনে করি না। ইউনূসের খেলা থামেনি, এবং ইউনূস রাষ্ট্রপতি না হওয়াতে দেশ অনেকভাবে বেঁচে গেছে, বিএনপিও বেঁচে গেছে। কিন্তু ইউনূস সরকারের, ইউনূস প্রশাসনের অনেকেই এখনো বিএনপি সরকারের মধ্যে রয়ে গেছে, বিএনপি প্রশাসনের মধ্যে রয়ে গেছে। এমনকি ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের কেউ কেউ এখনো বিএনপি সরকারের মধ্যে রয়েছে, মন্ত্রী পরিষদে রয়েছে। বিএনপি কেন তাদের থেকে দূরে সরতে পারছে না, বা তাদেরকে এখনো রেখে দিয়েছে? আমার উত্তরটা একই। ইউনূস সাহেবকে চিনতে না পারলে, জামাতকে চিনতে না পারলে, ওইসব দুষ্ট ছেলে পেলেদেরকে চিনতে না পারলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য আনবে, এটা আমি মনে করি। আমার এই প্রশ্নের উত্তরটা একই। এখানে বিএনপিকে সঠিকভাবে গণতান্ত্রিক প্রসিডিউর প্রয়োগ করে মানুষের মতামত অনুসারে সমস্যার যতটুকু আছে সব সমস্যার সমাধান বিএনপি বা কোনো সরকার করতে পারবে এটা মনে করি না। তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষের সমস্যার সমাধান করতে হবে, এটাই বাস্তব। সমাধান না করতে পারলে কিন্তু দেশ আবার বাজে দিকে ফিরত যাওয়ার সম্ভাবনা আছে। যে 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, আমরা দেখছি এর আগে 2024-এর পর থেকে এ পর্যন্ত বঙ্গবন্ধুর 32 নম্বরে যারাই শ্রদ্ধা জানাতে গেছে বাধা দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। এবার 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনার কোনো প্রতিক্রিয়া আছে? আমি আপনাকে একটা কথা বলি, 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, তার পরিবারের হত্যাকাণ্ড নিশ্চিতভাবে এই দেশের জন্য একটা মস্ত বড় ট্র্যাজেডি, এবং এই দেশের রাজনীতির একটা প্রেক্ষাপট পরিবর্তনের একটা সাংঘাতিক ধরনের মর্মান্তিক একটা বিষয়। এই বিষয়ে আমাকে প্রশ্ন করা, এটা আপনি জানেন আমি কি করছি না করছি 15 আগস্ট, কিন্তু আজকের প্রেক্ষাপটে আমি বলবো রাজনীতি হলো ইটস এ কোয়েশ্চেন অফ পাওয়ার অফ অর্গানাইজেশন। আপনি আপনার রাজনৈতিক শক্তি দিয়ে যদি আপনি মোকাবেলা না করতে হবে পারেন, তাহলে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা বঙ্গবন্ধুকে হৃদয়ই ধারণ করতে হবে 15 আগস্ট। আর বাস্তবে ধারণ করতে চাইলে তাদের সাংগঠনিক শক্তি যদি কোনোদিন আসে তারা করতে পারবে। এখন তো তাদের কোনো সাংগঠনিক শক্তি নাই, এবং বাংলাদেশ সে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের জন্য এটার চেয়ে একটা দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছুই হতে পারে না। ওইগুলো আমি বহুবার জীবনে হাজার হাজার বার বলেছি, কোনো মূল্যায়ন হয় নাই কোথাও, আজকেও বলছি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যদি আপনাকে বঙ্গবন্ধুর বাড়িতে যেতে হয়, বঙ্গবন্ধুর নামে এই করতে হয় ওই করতে হয়, তাহলে ইটস এ পলিটিক্যাল গেম, ইটস এ পলিটিক্যাল ফাইট, ইউ আর টু উইন ওভার দি গেম থ্রু এ প্রসেস অফ অর্গানাইজেশন। এখন অর্গানাইজেশন নাই, পিলার নাই, হাজার হাজার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তারা তার স্মরণ করবে 15 আগস্টে। আবার যারা ভালোবাসে না তাকে অভিসম্পাদ দিবে। কিন্তু ভালো যারা বাসে তারা যদি বঙ্গবন্ধুকে স্বনামে, এবং স্বনামে বলবো না, বাস্তবে প্রতিষ্ঠিত করতে হয়, দে মাস্ট কাম আউট সাকসেসফুল থ্রু এ প্রসেস অফ অর্গানাইজেশন। কিন্তু এখন তো তারা নাই, কোথায় তারা নাই। তো এই জন্য আমি দায়ী করব 15 বছরের শেখ হাসিনার শাসনকে। আমি বারবার বলতাম শেখ হাসিনা আপনি চলে যাবেন, কিন্তু একজন মহান ব্যক্তির ধ্বংস করে যাবেন, আপনার মহান পিতাকে ধ্বংস করে যাবেন, এটা বারবার বলতাম তখন। আজকে দেখেন আমার কথাটা সত্য কিনা। 15 আগস্ট আসবে যাবে,
এটা 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 খুব বড় ব্যাপার না। আমি একবারই বলছি যে ইমাম হুসেন কিন্তু 200 বছর পরে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, যে ইমাম হুসেন এই সত্য ছিল। ইমাম হুসেন এই সত্যর প্রতীক, ইয়াজিদ হইল মিথ্যা এবং অভিসম্পাতের প্রতীক এবং অধর্মের প্রতীক। এই জিনিসগুলা প্রতিষ্ঠিত হবে, কথা খুব ক্লিয়ার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, এবং দর্শক আপনারা যারা শুনছিলেন নিশ্চয়ই আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং শুরুতেই আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আজ 15 আগস্ট। স্বাভাবিকভাবে আর বর্ণনা করা দরকার নেই। আপনার কাছে আমার যে প্রশ্নটি প্রথমেই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, আইনগতভাবে সরকার নানান ধরনের পদক্ষেপ নেবে, সব ঠিক আছে, কিন্তু আমরা ডক্টর ইউনূস সরকারের সময় যা দেখলাম যে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাবে না, মুক্তিযুদ্ধ সম্বন্ধে কিছু বলতে গেলে মবের শিকার হতে হচ্ছিল মানুষকে, এবং বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটিতে যারা শ্রদ্ধা জানাতে গেছে হেনস্থার শিকার হয়েছে। গত বছর তো একজন রিক্সাওয়ালাকেও আটক করা হলো, জেলে নেওয়া হলো, আরো অনেক কিছু ঘটেছে। এখন তো একটা নির্বাচিত সরকার এবং বিএনপি ক্ষমতায়, তাদের দাবি অনুযায়ী স্বাধীনতা ঘোষকের দল। এখন কেন মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পারছে না? এবং 32 নম্বরও এই 2026-এর 15 আগস্টও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা, এবং 32 নম্বরের দল কামান পর্যন্ত রাখা হয়েছে। আপনি কি বলবেন এখানে এসে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে। আজকে এই মহান শোক দিবস 1975 সালে, আজ থেকে 51 বছর আগে এই যে সপরিবার হত্যাকাণ্ড, এর ভিতরে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে বঙ্গবন্ধুকে না, মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু সেটা করতে পারে নাই এই কারণেই যে বাংলাদেশের জনগণ, স্বাধীনতাকামী জনগণ মুক্তিযুদ্ধের প্রশ্নে অটল অবিচল ছিল। যার কারণে আমরা দেখতে পেয়েছি 75-এর পরে বঙ্গবন্ধু হত্যা কিন্তু বিচার করা যাবে না, ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, এবং বঙ্গবন্ধুর 15 আগস্ট পালন, শোক দিবস, অমুক তমুক কেউ কিছু করতে পারে, এসব বিষয়ে বহু ইচ্ছা কাহিনী বাংলাদেশে আসছে অতীতে। কিন্তু আলটিমেটলি এটাকে রক্ষা করা যায়নি। হত্যাকারীদের ফাঁসি হয়েছে, কিছু হত্যাকারী পলাতক এখনো আছে বিভিন্ন দেশে, মধ্যে 5 জনের মতো। আজকে হত্যাকাণ্ড কিন্তু আমরা খেয়াল করি, হত্যাকাণ্ড দেখেন বঙ্গবন্ধুকে 18টা গুলি করছে। এই যে এই আন্দোলনে, বিগত আন্দোলনে একটা পুলিশের ছেলে মারা গেছে, সে পুলিশ অফিসার বলছিল যে স্যার, একটা লোককে মারতে কটা গুলি লাগে, শীত সন্তানটাকে মারতে কটা গুলি লাগে স্যার? তো ঠিক সেই রকমই একটা লোককে 18টা গুলি করছে পেটে, বুকে, এবং শুধু তাই না, মুখ বাদ দিয়ে যে তর্জনী উনি স্বাধীনতা নির্দেশ করেছে, সেই তর্জনীটাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে, এবং সেই লাশটা নিয়ে যাওয়া হয়েছে টঙ্গিপাড়ায়, লাশ না দেখিয়ে পেঁচিয়ে তাকে দাফন করার জন্য। সেখানে ইমাম সাহেব উনি প্রটেস্ট করেছেন, না এইভাবে কোনো মুসলমানের দাফন হতে পারে না, আমাকে দেখতে হবে উনি শেখ বঙ্গবন্ধু, শেখ মুজিব কিনা। যাই হোক, সে দাফনটা সংগঠিত হয়েছে সে জায়গায়, এবং কি করুন দাফন হয়েছে শেখ মুজিবুর। আপনারা জানেন যে সেখানটায় সাবানটা দিয়ে, ওই যে শাড়ি দিয়ে, হ্যাঁ, সাদা শাড়ির পার কেটে দিয়ে তাকে দাফন করা হয়েছে। দুর্ভাগ্য জাতি। কিন্তু একটা বিষয় আজকে 51 বছর পর বলতে বাধ্য হচ্ছি আমি, আমার মনে হচ্ছে স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর স্থানটা আছে। আজকে আমি খুব পরিষ্কার বলতে চাই, বঙ্গবন্ধুকে যতভাবেই নির্মূল করতে চাক না কেন, এই যে আজকে আমাদের প্রোগ্রাম ছিল বিকাল 5টার সময়, আমি জানি না প্রোগ্রাম করতে পারবো কিনা, ইতিমধ্যে পুলিশ অফিস আমাকে ঘিরে ফেলছে, আমাকে বলছে, ফোন করছে যে আপনি প্রোগ্রাম করতে পারবেন। আমরা বলছি যে তো এটা আওয়ামী লীগের কোন দলীয় প্রোগ্রাম না, উনি স্থপতি, মুক্তি স্থপতি, উনি নিঃশব্দ হত্যা হয়েছে, আমরা এটা করে আসছি। ইভেন কি গত যে গভর্নমেন্ট, যে ইউনূস সরকার, যে কুখ্যাত সরকার সেই সরকারের সময় আমরা করছি, 5 তারিখে অভ্যুত্থান হওয়ার পরও আমরা 15 তারিখে সে প্রোগ্রাম করেছি। এইরকম একটা অবস্থায় আজকে এই প্রোগ্রামটা করতে না দেওয়ার জন্য অলরেডি পুলিশ হাজির হয়ে গেছে। আমরা যোগাযোগ করেছি, দেখি কি হয়। একটা বিষয় খুব পরিষ্কার, এখানটায় একটা চক্র আছে। আমি একটু প্রশ্ন করি নাজমুল প্রধান, সরি, আমি আরেকটু ক্লিয়ার করতে চাই। মানে বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আপনারা 15 আগস্ট শোক দিবস উপলক্ষে কর্মসূচি থ্রো করেছিলেন বাংলাদেশ জাসদের ব্যানারে, সেই প্রোগ্রাম হতে দিচ্ছে না, মানে পুলিশ বাধা দিচ্ছে, বিষয়টি কি এই? আমরা শুনেন, আমরা জাসদ, আমরা বিশেষ করে মানে এরশাদ অভ্যুত্থানের পরে, পতন হওয়ার পরে আমরা বঙ্গবন্ধুর 15 আগস্ট শোক দিবসটা পালন করি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরে এখানটা বীর 32 যেতাম না, কিন্তু আমরা অফিসে আমরা মাল্য দিয়ে 15 আগস্ট শোক পালন করতাম, এবং সেই 15 আগস্ট শোক দিবস ধারাবাহিকতায় প্রত্যেকবার আমরা করেছি। গতবার অধিক অভ্যুত্থানের 5 তারিখ অভ্যুত্থান হওয়ার পরে 15 তারিখ করেছি আমরা অফিসে, এবং আজকে অফিসে করার ক্ষেত্রে নতুন করে পুলিশের বাধা চলে আসছে আর কি, যে করতে দেবে। তো এইটা হচ্ছে যে একটা হচ্ছে যে
যারা মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করে তারা যদি 15ই আগস্ট বঙ্গবন্ধু, হ্যাঁ এটা আওয়ামী লীগকে ব্যান করছে, সেটা আওয়ামী লীগের রাজনীতি ব্যান করছে, ধর্মীয় গ্রেপ্তার করবে, সেটা আমাদের কথা নেই। কিন্তু যারা যারা এই প্রোগ্রাম ঘরে করবে, বা একটা রাজনৈতিক দল আমরা আমরা প্রোগ্রাম করবো, এই প্রোগ্রাম বাধা দেবে কেন? আজকে এই এই এসছে, আমরা দলগত ভাবে এই প্রোগ্রামটা করি, আমরা 15ই আগস্ট পালন করি, বঙ্গবন্ধুর মৃত্যু দিবস, শোক দিবস আমরা করে আসতেছি। কিন্তু আজকেই প্রথম বাধার সম্মুখীন হলাম আমরা। ইভেন কি এটা আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, ইন্টারিম গভর্নমেন্টের সময় বাধার সম্মুখীন হই নাই, আজকে বাধার সম্মুখীন হচ্ছে। এটাই হলো কথা আর কি। দুর্ভাগ্য এই যে বঙ্গবন্ধুকে ভয়, কেন এত ভয়? যারা বঙ্গবন্ধুকে ভয় করছে তারা মূলত স্বাধীনতাকে ভয় করছে, স্বাধীনতা মানতে চাচ্ছেন। যদিও স্বাধীন বাংলাদেশের বিভিন্ন রকম জিনিস তারা দাবি করতেছে, তাই না? কিন্তু তারপরও তারা এই স্বাধীনতাকে মানতে না চাওয়ার কারণেই কিন্তু আজকে এই বঙ্গবন্ধুর পরে এমবার্গো। আমি মনে করি সরকারের সুবিধা উদয় হোক, বঙ্গবন্ধু আওয়ামী লীগের কোন নেতা না, বঙ্গবন্ধু এই দেশের জাতির অহংকার, আমাদের স্বপ্ন, আমাদের সাপ। এবং সেই বঙ্গবন্ধুকে এখানকার সপরিবারের নৃশংস হত্যা করা হয়েছে। পৃথিবীতে এরকম হত্যাকাণ্ড এরকম ঘটে নাই। যদিও অনেক রাষ্ট্রনায়কও মারা গেছে, কিন্তু এরকম হয়নি, বাচ্চা কাচ্চা সব মারা গেছে। এবং সেই মারা যাওয়ার পরে এখানটায় আপনারা যদি মনে আছে, ওই সময় এই 3 নেতার মাজারও কিছু লোক, 20-30 জন লোক পতাকা নিয়ে গেছিল, পাকিস্তান পতাকা নিয়ে, যে পাকিস্তান হয়ে গেছে। আবার বঙ্গবন্ধু মারা যাওয়ার এখানকার খবর প্রকাশ হওয়ার আগেই পাকিস্তানের করাচিতে জং পত্রিকা ছেড়ে ফেলছিল যে আবার পাকিস্তান হচ্ছে। এই যে পাকিস্তানি ভূতের যে যে চক্র, এই চক্রের যে কারসাজি, সেই কারসাজিটাই কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতি উলটপালট ঘুরতেছে। আজকে এই কারণে আজকে পরিষ্কার বলতে যাচ্ছি আমি, বাংলাদেশের গণতন্ত্রকে নিরাপদ করতে হয়, গণতন্ত্র সহনশীল করতে হয়, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে নিয়েই করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিছু কিছু জিনিস স্বীকার করলাম, যেটা পছন্দ হইলো, বাকিটা স্বীকার করলাম না। এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্রকে নিরাপদ করা যাবে না, এই রাষ্ট্রটাকেও নিরাপদ করা যাবে না। যদিও আমরা দেখতে পাচ্ছি এখানটায় একটা চক্র এই আন্দোলন বিজয়ের পরে, মানে মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য আজে বাজে কথা বলছে। তাদের মূল টার্গেটটা হচ্ছে এই মুক্তিযুদ্ধটাকে অস্বীকার করা, আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক যে সংগ্রাম, বাঙালি জাতীয়তাবাদী উন্মেষের যে সংগ্রাম, সেই সংগ্রামকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, বঙ্গবন্ধুকে অস্বীকার করা, এবং দেশটার এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেটা বলার সাহস করছে না, কিন্তু আলটিমেটলি ওই জায়গায় একটা উগ্র ধর্মান্ধ দেশে পরিণত করার প্রচেষ্টা করা হয়। এবং যার কারণে এখানে দেখবেন জিন্নাকে জাতির পিতা মানতে রাজি, তখন কিন্তু এই কথাগুলি আসেন, কিন্তু বঙ্গবন্ধুর কথা বললে তখন কথা ইমরান হাসিন জাতির পিতা। তার মানে এরা একটা উগ্রতা দিয়ে এই দেশটাকে, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব নষ্ট করতে চায়। আজকে সেই শক্তি কোনো না কোনো ফর্মে রাষ্ট্র ক্ষমতায় সরাসরি আসেন না হোক, তাদের প্রভাব যে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে আছে এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে ডে বাই ডে। আমি বর্তমান সরকারের সবুজ উদয় হোক, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, আমরাও মনে করি আজকে বাংলাদেশের রাজনীতিটাকে যদি ঠিক জায়গায় না আনতে পারে, তাই না, এর মাসুল কিন্তু দিতে হবে। প্রতিবারই চেষ্টা করা হচ্ছে প্রতিটা পদক্ষেপে, প্রতিটা সংস্কার আলোচনায় মুক্তিযুদ্ধকে খাটো করার, ছোট করার, মুক্তিযুদ্ধকে খাটো করার, ছোট করে এই দেশটাও বড় হবে না, এই দেশটার কোনো নেতাও বড় হবে। মুক্তিযুদ্ধকে মহিমান্বিত করার মধ্য দিয়েই কেবলমাত্র আমাদের দেশটার সমৃদ্ধি, গৌরব এবং পৃথিবীর মানচিত্রে এই যে বাংলা ভাষার যে দেশটা দাঁড়িয়ে আছে, এটা মুক্তিযুদ্ধকে অবলম্বন করে। ফলে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একটা গোষ্ঠী বঙ্গবন্ধুকে হত্যার পরও এখন পর্যন্ত অবিরাম চেষ্টা করে যাচ্ছে কিভাবে মুক্তিযুদ্ধটাকে এখান থেকে বাদ দেওয়া যায়। আজকে যার কারণে এই সমস্যাগুলি হচ্ছে। আমরা তো এমনি একটা সহনশীল গণতান্ত্রিক পরিবেশ তো তৈরি করতে পারি নাই। আমরা জানি পৃথিবীতে গণতন্ত্রের মডেলে, গণতান্ত্রিক সমাজে অভ্যুত্থান আছে, সরকারের পতন আছে, আবার গণতান্ত্রিক সমাজও আছে। আমরা দেখেছি পাকিস্তান আমলে এখানে আইয়ুব শাহী ক্ষমতা 10 বছর ছিল, অভ্যুত্থানে পরাস্ত হয়েছে। এরপরে মুসলিম লীগকে নির্বাচনও পরাস্ত করা হয়েছে, তার উপর ক্ষমতা দেবে না, এই কারণে মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি কথাটা, সেটা হচ্ছে যে আজকে এখানটায় যে আন্দোলনটা হয়ে গেল, সেই আন্দোলনে আওয়ামী লীগ আন্দোলনে পরাস্ত হয়েছে সত্য, এবং অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, এটাও সত্য। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগকে পরাস্ত করা যায় না। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগকে পরাস্ত করা যেত, তাহলে আজকে বলা যেত যে আওয়ামী লীগ নির্মূল হয়েছে, নিশ্চিহ্ন হয়েছে। কিন্তু যেহেতু আওয়ামী লীগকে নির্বাচনে পরাস্ত করা যায় নাই, সেই ভয়ের থেকেই, এবং সেই জায়গাটাই আওয়ামী লীগের রাজনীতি করার জায়গা আছে, এবং সেই ভয়ের থেকে সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসও তার শোক পালন করতে তারা বাধাবাধা করতেছে। আমি একটা পরিষ্কার কথা বলতে চাই, যারা আন্দোলন করছেন তাদের প্রতি সংগতি জানিয়ে আমরাও করেছি, আন্দোলনে শরীর ছিলাম, যে পৃথিবীতে গণতান্ত্রিক সংগ্রামের মডেলে ফ্যাসিলিজম যেমন আছে, মুসলিন হিটলারের টোটালিটারিয়ান তত্ত্ব, আবার রুশ বিপ্লব যেটাকে আমরা সমাজতান্ত্রিক বিপ্লব বলি, সেখানটাও একটা বিপ্লব অভ্যুত্থান আছে।
রুশ বিপ্লবের পরে সেখানে স্টালিনের জন্ম হয়েছিল এবং অনেক কুলা বা জমিদার বা যোদ্ধারকে হত্যা করা হয়েছিল। আরেকটা বিপ্লবের মডেল আছে এখানটায়, এই যে আপনার খোমেনি বিপ্লব, যেটাকে প্রথমত ইসলামী বিপ্লব বলতে পরে শাহ বিপ্লব। সেই শাহ বিপ্লবেও কিন্তু আপনার দেখবেন যে সবাই এসে পরে শাহ আস্তে আস্তে সমস্ত অপিনিয়নকে ভাগ দিয়ে একক রাজত্ব তার শাহের খোমেনি বিপ্লবটাকে তার চূড়ান্ত করছে। আমি কথাটা তুললাম এই কারণে, আমি যদি ইউরোপের রেনেসাঁ ধরি, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, আমাকে স্বাধীনভাবে বাঁচতে চাও, তাহলে এখানটা তো অবশ্যই গণতান্ত্রিক সমাজে আমাকে অপরের মতটাকে সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে বা দেখাতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে গণতন্ত্রের কথা বলে ভিন্ন মতকে, ভিন্ন পথকে এর নিশ্চিহ্ন করতে চায়। এতো সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবও না করে নাই, আবার খোমেনি বিপ্লব করে নাই। আসলে এই বিপ্লবটা ছিল একটা ককটেল বিপ্লব আমি মনে করি, যার কারণে এই সরকার ও পরবর্তীকালে সরকার ইন্টারিম গভর্নমেন্ট ঠিক করতে পারে কিভাবে চলবে। বর্তমান সরকার তো রাস্তাটা পরিষ্কার করতে পারছে না, পরিষ্কার করতে না পারার কারণেই কিন্তু এসবের মধ্যে ষড়যন্ত্রের রাজনীতি দানা বাঁধে। আপনি জানেন ইতিমধ্যে বাংলাদেশে, আমি পত্রিকা দেখেছি দুদিন আগে, বাংলাদেশে জঙ্গিবাদী গোষ্ঠীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে জাতিসংঘের নজরেও এসছে যে বাংলাদেশে এখানটায় তালেবান ফোর্সের মতো ফোর্স আছে। আজকে পাকিস্তান যত তার শুনে চিৎকার করে বেড়া গণতন্ত্রের জন্য, পাকিস্তান এই জঙ্গিদের নিয়েই বসবাস করতেছে এবং সেখানটায় এখন তো ভিন্ন জাতিসত্ত্ব লড়াইও আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশটা বাইরে অস্বস্তি রেখে পার্লামেন্টটা সুস্থ হইতে পারে। পার্লামেন্টকে সুস্থ করতে হলে এটা ঠিক, আওয়ামী লীগ যেমন জামাত বিএনপিকে বাদ দিয়ে পার্লামেন্ট সুস্থ করতে চেয়েছে, পারে নাই, ক্ষমতা করছে 15-16 বছর। ঠিক তেমনি ভাবে আমি এই গভর্নমেন্ট বলতে চাই, ভোট করেছেন, ডেমোক্রেটিকলি এসেছেন, কিন্তু রাজনৈতিক সহনশীলতা তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারেন তাহলে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ ভালো হবে, আর যদি না করতে পারেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার। আজকে বাংলাদেশে এত সমস্যার দেশ, সেই সমস্যার দেশে এককভাবে আমি 2/3 মেজরিটি না 3/3 মেজরিটি পাইতে পারি, কিন্তু এককভাবে এই সমস্যার মোকাবিলা করা সম্ভব। ক্ষমতা চালানো যাবে, ক্ষমতায় থাকা যাবে, কিন্তু জনগণের জোয়ার যখন আসবে তখন এগুলি তাসের ঘরের মতো উড়াই যাবে। আমি সেই জায়গাটাই বলতে চাচ্ছি যে আমরা অনেকগুলি আন্দোলন সংগ্রাম ইতিহাস আমাদের আছে, অনেক সংগ্রাম করেছি আমরা সেটাকে লক্ষ্য করে, অতীতটাকে লক্ষ্য করে, অতীতের উপর আমাদের সঠিক পর্যালোচনা করে বর্তমানের উপর দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎটা আমাদের গড়তে হবে। যদি ভবিষ্যৎ গড়তে হয় তাহলে আমি বলবো ডেমোক্রেসি অ্যান্ড ডেমোক্রেসি, টলারেন্স অ্যান্ড টলারেন্স। কোন রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে নির্মূল করে এই সিদ্ধান্ত, এই চিন্তা ব্যান করে দিয়ে এই চিন্তা কখনো সমাজের, দেশের মঙ্গল হয় না। নাজমুল, প্রথম আমার প্রশ্ন হচ্ছে যে আপনারাও তো আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিলেন। আওয়ামী লীগ যেভাবে গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকছিল কিংবা নির্বাচনবিহীন ব্যবস্থার মাধ্যমে তারা ক্ষমতা ধরে রাখছিল, তার বিরুদ্ধে আপনারা সোচ্চার ছিলেন। আওয়ামী লীগের রাজনৈতিক মানে মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা শোক দিবস পালন করবে না, প্রকাশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবে না, ফুল দিতে পারবে না 32 নম্বরে, সব নিলাম। কিন্তু আপনারা তো আর আওয়ামী লীগের বি-টিম নয়, বরং আরেকটি জাসদ যেটা ছিল, জাসদ ভেঙে আপনারা হলেন, তাই না? ইনু সাহেবের যে জাসদ সেটি আওয়ামী লীগের সঙ্গে ছিল, আপনারাও সেই জাসদ নন, আপনারা বাংলাদেশ জাসদ। ঠিক তারা যদি বঙ্গবন্ধুকে মানে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে চান বা শ্রদ্ধা জানিয়ে কোনো অনুষ্ঠান শুরু করেন, সেটিও কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? আর 32 নম্বর একটা পোড়া বাড়ি, বিরান ভূমি এই মুহূর্তে, আপনি যদি এর মধ্যে বলেছেন যে কি উদ্দেশ্য বা কি করতে চাইছে, তারপরেও এত ভয় কিসের? বা আপনাদেরকেও কেন অনুষ্ঠান করতে দেওয়া হলো না? এটা এক সময় ওই যে সমাজতন্ত্রের তত্ত্ব যখন আসলো পৃথিবীতে, বুঝছেন না, সমাজতন্ত্র, তো তখন গোটা ইউরোপ শঙ্কিত হয়ে গেছিল। আরে সমাজতন্ত্র হলে তো আমরা শেষ হয়ে যাবো, আমাদের ধন সম্পদ পুঁজি শেষ হয়ে যায়। এর উপরে লেখা আছে যে ইউরোপ কমরে যেমন ভূত দেখেছে। এখানটায় মুক্তিযুদ্ধ যে শক্তি আজকে রাজত্ব করছে, যে শক্তিগুলি বাংলাদেশের রাজনীতির ষড়যন্ত্রের খেলা খেলছে, এটা কিন্তু মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশের রাজনীতি আসে নাই। আজকে বলতে বাধ্য হচ্ছে আমি, আজকে আওয়ামী লীগের দুর্নীতির কারণে, ভুলের কারণে, ভুল শাসনের কারণে বাংলাদেশে ঘটনা ঘটছে। আজকে যেমন ধরেন এখানটায় আমরা মাঠের থেকে রাজনৈতিক দল গঠন করছি, জিততে পারছি আলাদা কথা, কিন্তু এখানটায় ক্ষমতায় গিয়ে দল গঠন হয়েছে, ক্ষমতাশ্রয়ী রাজনৈতিক দল। বর্তমান সরকার যেটা বিএনপি, এটা ক্ষমতায় গিয়ে এই দলটা তৈরি হয়েছে, এক্সেশন ক্ষমতায় গিয়ে তৈরি হয়েছে, রাজনৈতিক ধারাবাহিক সংগ্রামের মধ্যে তৈরি হয় নাই। ফলে এই দলগুলির চিন্তার মধ্যেই বিভ্রান্তি আছে, যদিও অনেক রাজনৈতিক দল এইসব দলে যোগদান করেছেন। আমি বিভ্রাটটা এই কারণে আছে যে এরা স্বাভাবিকতাটাকে মানতে চান না দেখে আজকে এই যে 15ই আগস্ট, আমি তো মনে করি 15ই আগস্ট এই শোক দিবস, এটা গভর্নমেন্টের এক্ষেত্রে পরিষ্কার হওয়া উচিত ছিল
যে কোনো দলগতভাবে যেহেতু আওয়ামী লীগ ব্যান্ড কোনো কার্যক্রম হবে না, কিন্তু কিন্তু শেখ মুজিবকে কেউ ঘরের মধ্যে কেউ রাস্তার মধ্যে প্রোগ্রাম করতে পারবে না। ধারণা পরিষ্কার করলে সরকারের খুব ক্ষতি হতো, কারণ সরকার তো মুক্তিযুদ্ধের দাবিদার এবং তাদের যে নেতা জিয়াউর রহমান উনি ঘোষক সত্য ঘটনা থেকে, ফলে সেইটাকে যদি উনি মনে করে যে এটাকে বাদ দিয়ে ওইটাকে হাইলাইট করতে হবে না, তাহলে মুক্তিযুদ্ধটাকে ধারণ করার জন্য সরকারের একটা কর্মপদ্ধতি ঠিক করতে হবে, বেসিক জায়গা ঠিক করতে হবে। যদি ঠিক করতে পারেন তবেই রাজনীতিটা পরিষ্কার হবে, আর নাহলে রাজনীতি পরিষ্কার হবে তাহলে কি বিএনপি কি রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে? ঠিক করে কি লাভবান হতে পারবে যে না। প্রক্রিয়া এখন চলছে? বিএনপি পরিষ্কার রাজনৈতিক লাইন দিতে পারেনি। যেমন আমি বলি, জিয়াউর রহমান যে পরিষ্কার লাইন দিয়েছিল, জিয়াউর রহমানের সময় দেশি বিদেশি ষড়যন্ত্র, আর্মিতে কু অভ্যুত্থান, তাই না, অনেক ঘটনা ঘটেছে। জিয়াউর রহমান দ্রুত ক্ষমতা নিয়ে উনি হানা ভোট করে উনি ইলেকশনে ফেলেছেন সবাইকে, এবং সেখানে বাম ডান কমিউনিস্ট আওয়ামী লীগ সবাই ভোট করতে পারছে। উনি কিন্তু ওই সময় আওয়ামী লীগকে ব্যান করতে পারতেন, যে না আওয়ামী লীগকে বাক্স করতে ব্যান করেন নাই। কেন করেন নাই? রাজনৈতিক স্থিতিশীলতা চাইছেন উনি। তাহলে এই যে রাজনৈতিক স্থিতিশীলতা যাওয়া, সংস্কৃতি যাওয়া, এই কাজটা কিন্তু বিএনপি গভর্নমেন্ট, আমার ধারণা এই যে ব্যান্ড এই জায়গায় যাওয়া, আওয়ামী লীগের যারা বদমাইশ ক্রিমিনাল সবার ফাঁসি জেল হইতে পারতো। বিএনপির লোকরা 17 বছর আইনি লড়াই করছে, কেস খাইতে কাবাড়ি গেছে, আওয়ামী লীগের লোকরা ঘুরতো জেলখানা থানা হাজত ঘুরতো, আর যারা পলাই গেছে বাঁচত না, টাকা পয়সা লুট করে পলাই গেছে। তাহলে এই যে শক্তিটাকে হ্যান্ডেল করার ক্ষেত্রে এই যে আমি ত্রুটির পরিচয় দিচ্ছি, অথবা খামখেয়ালির পরিচয় দিচ্ছি, অথবা বুঝে উঠতে পারেনি, অথবা মনে করছে এইভাবে করে দলকে নিশ্চিন্ন করে দলে অনেক ছিল না। বিএনপির যে সাপোর্ট বেস, যে ভিত্তি, এটা আওয়ামী লীগের সাপোর্ট বেস এক না। এমনি আওয়ামী লীগ যথেষ্ট অকাম করছে, অকাম করার কারণে আওয়ামী লীগের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে এই যে পরিণতি, এই পরিণতির মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ, যারা রুলিং ক্লিক ছিল আওয়ামী লীগের, এরা আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে অভ্যুত্থানের শিকার হয়েছে। আজকে সেই জায়গাটা গভর্নমেন্ট রিয়েলাইজ করতে ভুল করছে, ভুল করার কারণেই আজকে এই সমস্যাগুলি হচ্ছে। যত দ্রুত এটা সমাধান করতে পারবে, রিভিউ করতে পারবে, তত সরকারের জন্য লাভ হবে। যত দেরি করবে সরকারের জন্য অমঙ্গল হবে, এটা পরিষ্কার বলতে পারি। রাজনৈতিক অভিজ্ঞতা বলে যত দেরি করবে সরকারের জন্য অমঙ্গল হবে, দেশের জন্য অমঙ্গল হবে। আর যত দ্রুত রিয়েলাইজ করবে সরকার, তত দেশের জন্য মঙ্গল হবে, সরকারের জন্য মঙ্গল হবে। আপনি মুক্তিযোদ্ধা, আপনি একটি দলের নেতৃত্ব দিচ্ছেন, আপনি বঙ্গবন্ধুকে স্মরণ করবেন সেটি পারছেন না, কিন্তু সেখানে আমরা দেখছি এই 15 আগস্টেই কোন নতুন আত্মপ্রকাশ করা দল তারা এই বিকেল 5টায় সম্ভবত জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি দিয়েছে। আমি নাম উল্লেখ করে বলছি, বাংলাদেশ আজাদ পার্টি। এবং এই আজাদ পার্টি যিনি কর্ণধার, তিনি ফেসবুকে ঘোষণা দিয়েছেন, আমার সামনে আছে সেটি। তিনি বলছেন যে জুলাই শুধু মানে আগস্ট শুধু 36 জুলাই নয়, আগস্ট আমাদের অনেক কিছু পাওয়ার জিনিস। এবং আজকে এই অনুষ্ঠান করা হবে দ্বিতীয়ার্ধে সুধী সমাবেশ। সেই সুধী সমাবেশ উদ্বোধন করবেন 15 আগস্ট বিপ্লবীদের স্বজনেরা। আপনি কি শব্দটা শুনতে পাচ্ছেন? 15 আগস্ট বিপ্লবের স্বজনেরা, আত্মীয় স্বজনেরা। তার মানে কি, 15 আগস্ট একটি বিপ্লব সাধিত হয়েছিল, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা বিপ্লবী নায়ক, তাদের আত্মীয় স্বজনেরা এই প্রোগ্রাম করবে। আপনার এই প্রোগ্রামটাও হবে, কিন্তু আপনি মুক্তিযোদ্ধা, আপনার দলের পক্ষ থেকে আপনি বঙ্গবন্ধুকে স্মরণ করতে পারছেন না, তাহলে কোথায় দাঁড়িয়ে আছেন? একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে চাই। আমরা দেখেছি এই 75 সালের পরে মনিয়াম খানের মৃত্যুবার্ষিকী পালন করার চেষ্টা করা হয়েছে কয়েকবার, মনিয়াম খানের মৃত্যুবার্ষিকী। আমরাও কয়েকবার মৃত্যুবার্ষিকী রাজনীতি প্রোগ্রাম রেখেছিলাম। আলটিমেটলি এখন আর প্রোগ্রামটাকেও পালন করে না মনিয়াম খানের মৃত্যুবার্ষিকী। আজকে এই ধরনের প্রচেষ্টা হবে এই জায়গায়। 15 আগস্ট মহান কাজ হয়েছে, বিপ্লবী বীর সূর্য সৈনিক, এগুলো চেষ্টা হবে। চেষ্টা করে করে এরা একসময় ক্লান্ত হয়ে ছেড়ে দেবে। আজকে রাজনৈতিক ওই যে পট পরিবর্তনের যে এগুলিতে রাজনীতির অগাছা, এই অগাছাগুলি জন্ম নেয় তখনই যখন রাজনীতি সঠিকভাবে চলে না। আজকে চলে না দেখে এই সমস্ত বিভিন্ন সংগঠন দেখবেন, আপনি নাম শুনেন নেই, নতুন সংগঠন জন্ম নিচ্ছে, এরা করতেছে। রাজনীতির ধারাবাহিকতা ঠিক থাকলে এই সংগঠন তৈরি হবে না। এগুলো অতীত হয়নি, ভবিষ্যৎ হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ওই বললাম রাজনৈতিক অস্বস্তিকর পরিবেশে তখন এদের জন্ম হয়, এরা এইসব কাজ করার চেষ্টা করে, কিছুদিন চালায়, তারপর আবার বন্ধ হয়। এটি হচ্ছে ঘটনা। আমার শেষ প্রশ্ন গণমাধ্যম নিয়ে, মানে নিশ্চয়ই আপনি আপনার রাজনৈতিক জীবনে অনেক ধরনের কিছু ফেস করেছেন, গণমাধ্যমকে কেন্দ্র করে, গণমাধ্যমের সামনাসামনি হয়েছেন, কথা বলেছেন, এখনো বলছেন। আমরা দেখলাম যে আওয়ামী লীগের সময় যে গণমাধ্যমগুলো বঙ্গবন্ধু জাতির জনক বলে বলে মুখে ফেনা তুলে ফেলতো, সেই গণমাধ্যমগুলো এখন এসে আবার তাদের কেউ কেউ বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করতে পারছে না, বলছে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের 51তম দিবস। অথচ এই গণমাধ্যমগুলো একবারে
মানে অতিমাত্রায় চাটুকারিতা যেমন করেছে, আবার কোনো কোনো গণমাধ্যম শ্রদ্ধার জায়গা থেকে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে। তাদের কেউ কেউ আবার এই পরিবেশে এসে তারা বঙ্গবন্ধুর শব্দটাও উচ্চারণ করছে না, কেউ কেউ নিউজ না পারলেও দিচ্ছে না। আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া? আজকে সমকালের লেখা বললাম মোজাম্মেল সাহেব, কিন্তু চমৎকার লেখা লিখছে হুম। যে কোনো বান, মানে টোনা বান, জাদু আছে না বান, হ্যাঁ বান নিক্ষেপ, ঝড় নিক্ষেপ আছে না বান, যে জি। কোনো বানেই বঙ্গবন্ধুকে নিশ্চিন্ন করতে পারবে না। চমৎকার লেখা লিখেছেন সমকাল পত্রিকা করলাম আজকে যারা এটা করছেন তারা তা কি বলবো, এটা এটা আসলে আমাদের দেশে নাই, এই পাশে পশ্চিমবঙ্গ দেখতেছি যে লোকগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে লোকগুলি তার জীবদ্দশায় তাকে তাকে কি বলা যায় ঈশ্বরের থেকে উপরে রাখলো, সেই লোকগুলি ছেড়ে গিয়ে ওই বিজেপির সঙ্গে গেছে। বলে এইরকম দালাল চাটুকার সবসময় থাকবে কিন্তু না, মির্জাফররা থাকবে, এদের নিয়ে বেশি চিন্তা করার সময় না, অবকাশ নেই। তবে লড়াইটা খুব কঠিন, আমাদের সেই লড়াইটা করতে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নাজমুল প্রধান, আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাদের মধ্যে কিছু মানুষ আগেও যেমন কথা বলেছেন এখনো বলছেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করি, আপনি ভালো থাকবেন। দর্শক আপনারা যারা শুনছিলেন নিশ্চয়ই আপনারাও ভালো থাকবেন এবং অবশ্যই সবশেষে এসেও স্বাধীনতা মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যারা নিহত হয়েছিলেন তাদের সবার প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা। আল্লাহ হাফিজ। যেটা প্রহাত মিনহাজ, আজকে আমরা এমন একদিন আমরা আলোচনায় বসেছি যে আজকে 15 আগস্ট, এবং আজকে দেখলাম আপনার একটা লেখা আমি বিডি নিউজ 24 পড়লাম, এবং আপনি 1975-এর 15 আগস্টে কি হচ্ছিল, কি হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত কি হয়েছিল, এগুলো নিয়ে একটা আলোচনা করেছেন। আমাদের বিবেচনায় আমরা কতগুলো জিনিস লক্ষ্য করি আমাদের দেশের রাজনীতিতে, যে যখন একটা রেজিম চেঞ্জ হয়, সরকারের পতন ঘটে, নতুন একটা সরকার আসে, আমরা যেন সবকিছু নতুন করে লিখতে চাই। যা ঘটেছে অথবা যা আমি যেভাবে ঘটাতে চেয়েছিলাম অথবা যে ঘটনাটাকে আমি পছন্দ করছি না সেটাকে আমি সম্পূর্ণভাবে ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ড থেকে মুছে দিই। কিন্তু জীবনটা তো ব্ল্যাকবোর্ড না, জীবনটা তো মুছে দেওয়া যায় না, যা ঘটেছে তাই তো ঘটেছে, সেটাই তো ইতিহাস। ইতিহাস নতুন করে লেখার একটা প্রবণতা কিন্তু আমরা দেখতে পাই। এগুলো আমাদের ব্যতীত করে, অনেক সময় উত্তেজিত করে, অনেক সময় ক্ষুব্ধ করে, অনেক সময় আমরা অসহায়ের মধ্যে মেনেও নিই। সেগুলো যার যার ব্যাপার, এটা নিয়ে আমি অতটা আপনার সঙ্গে আলোচনা করতে চাই না। আমি যে কথা বলতে চাচ্ছি, আজকে কি ঘটবে। আজকে সকালে আপনি যদি যে কোনো পত্রিকা পড়েন দেখবেন যে ধানমন্ডি 32 নম্বরে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসস্থান ছিল শেষ দিন পর্যন্ত, যেটাকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, সরকার ঘুরিয়ে দেয়নি, অন্য কেউ ঘুরিয়ে দিয়েছিল, সরকার সেটাকে ফেরানোর চেষ্টা করেনি। সেই জায়গা দিয়ে যাতে কেউ হেঁটেও যেতে না পারে সেজন্য রাস্তার দুদিকে বলে আপনার পুলিশ প্রহরা ছিল। এই হলো বাস্তবতা। একজনকে বোধহয় অ্যারেস্ট করা হয়েছিল, ওখান থেকে গিয়েছিল, সে কেন গেল, কেন সে ফুল দিতে গেল, এই অপরাধ। তো সেটা নিয়ে আমার কিছু ছোটখাটো প্রশ্ন আছে, প্রশ্নগুলো আপনাকে করবো, কিন্তু তার আগে সামগ্রিক ভাবে আপনার মূল্যায়নটা নিয়ে জানতে চাচ্ছি। 15 আগস্ট 15 আগস্টে আপনি কিভাবে দেখেন, এখন কি দেখছেন? আমি শুধু একটি কথা বলে দেখেন, আমি আমি পড়াই সাংবাদিকতায়, গণযোগাযোগ সাংবাদিকতা আমার ডিসিপ্লিন। কিন্তু আমার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং সামরিক ইতিহাসের প্রতি আমার একটু আগ্রহ আছে। আমি একটু পড়াশোনা করি, আমার দু একটা বইও প্রকাশিত হয়েছে এই প্রেক্ষাপটে। তো যাই হোক, আমি একটু খুব সামান্য পাঠক বলতে পারেন ইতিহাসের। তো ইতিহাসের সামান্য পাঠক হিসেবে আমার যে বিশ্লেষণ, প্রথমত হচ্ছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে 1975 সালের 15 আগস্ট শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো বিশ্বের যে রাজনৈতিক ইতিহাস, এই রাজনৈতিক ইতিহাসের অন্যতম একটা কি বলা যায় কালো দিন বা একটা জঘন্য বর্বর হত্যাকাণ্ডের দিন। হ্যাঁ, এবং এটা তো আসলে কারো কারো কারোর পক্ষে এটা অস্বীকার করার সুযোগ নেই। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। দেখেন, 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সপরিবারে নিহত হয়েছিলেন। তিনি তার শুধু সন্তানদের সাথেই নিহত হননি, সন্তানদের পুত্রবধূ এবং তার স্ত্রী নিহত হয়েছিলেন, এবং আরো কিছু নারী সদস্য হত্যাকাণ্ডের শিকার। পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক পালাবদলের সময় এরকম হত্যাকাণ্ডের বহু ইতিহাস আছে, কিন্তু এইরকম রাজনৈতিক পালাবদলের সময় সপরিবারে হত্যাকাণ্ড, শিশু এবং নারী সহ হত্যাকাণ্ড, সেই ইতিহাসটা খুব কম। শুধুমাত্র একবার 1917 সালে, সেটা হচ্ছে আপনার জার দ্বিতীয় নিকোলাস রাশিয়ার, তিনি যখন ক্ষমতাচ্যুত হন আপনার
সমাজতান্ত্রিক বিপ্লবীদের দ্বারা। তার কিছুদিন পরে তিনি আপনার সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আর খুব সম্ভবত লিবিয়াতে, এটা 1957 অথবা 58 সালের দিকে, যাকে আপনার ক্ষমতাচ্যুত করা হয়েছিল তাকেও পরিবার সহ হত্যা করা হয়েছে। তো সেই বিবেচনায় নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এটা একটা কলঙ্কময় দিন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি যে রাজনৈতিক দলেরই হন, যে মতাদর্শের মানুষই হন, এটা যে একটা বড় বড় হত্যাকাণ্ড, আমার মনে হয় না এটা কেউ আসলে অস্বীকার করতে পারে। হ্যাঁ, রাজনৈতিক নানা অনুষঙ্গ আছে, রাজনৈতিক নানা আপনার বিষয় আছে, যে বিষয়টা আমরা অবশ্যই সমালোচনা করতে পারি। নিশ্চয়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর মধ্যে নানা ধরনের বিষয় ছিল, নানা ব্যর্থতা ছিল, ক্ষমতা কুক্ষিগত করার, ক্ষমতা চিরস্থায়ী করার প্রবণতা ছিল, যার আপনার সবশেষ আপনার পদক্ষেপ ছিল বাকশাল প্রতিষ্ঠা। সেগুলো নিয়ে অবশ্যই আমাদের সমালোচনা আছে, সেগুলো আমরা অবশ্যই নানা কিছু প্রত্যাখ্যান করি। কিন্তু তাই বলে একটা রাষ্ট্রপ্রধানকে সপরিবারে হত্যা, শিশু সহ নারী সহ হত্যা, এটা আমার ধারণা পৃথিবীর যতদিন টিকে আছে ততদিন আপনার বিশ্বের ইতিহাসে একটা কলঙ্কজনক ও বর্বর হত্যাকাণ্ড হিসেবেই বিবেচিত হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। জি। তো এখন আমার আমার যেটা বলুন, ধরেন একজন সাধারণ নাগরিক, কেউ না কেউ, আপনি নিজেও যেটা বললাম, নিজেও ওভাবেই বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দায়িত্ব নিলেন 72-এ এসে, তারপর 75 পর্যন্ত ছিলেন, এই সময় ওনার যে শাসনকাল, সেটাকে আমি সমালোচনা উদ্ধৃত রাখি না, বরং আমি সমালোচনাই করি। আমি ব্যক্তিগতভাবে এটাকে আমি সমালোচনাই করি। আমি তখন মানে স্টুডেন্ট, আমি তখন একদম ছোট না, আমি তখন দেখেছি, আমি যখন ক্লাস 8-এ পড়ি, উনি যখন মারা যান, 8-9-এ মনে আছে। এবং খুব কষ্ট করে জীবনযাপন আমরা করেছি। আমাদের 74-এর দুর্ভিক্ষ, এটা আমি দেখেছি, এটা আমাদের জীবনের উপর দিয়ে গিয়েছে। ওনার শাসনকালকে আমি একটা ব্যর্থ শাসন বলি। কিন্তু যে কথাটা আপনি বললেন, যে ঘটনা ছিল নৃশংস ঘটনা, মানে আপনি যদি মনে করেন যে খারাপ ছিলেন, ওনার বিচার হতে পারতো, অনেক কিছু হতে পারতো, কিন্তু বাচ্চা শিশুদের সহ হত্যা করা, প্রেগনেন্ট মহিলাকেও হত্যা করা যুদ্ধ শুনেছি, এগুলো মর্মান্তিক। কিন্তু আরো যে বড় কথা, তারপরও তো ওনার কিছু অনুসারী আছে, ওনার কিছু ভক্ত আছে যারা ওনাকে পছন্দ করতেন। আমার বাবা মারা গেলে আমি তার বাবার মাজারে যে ফুল দিতে পারি, কবরে যে ফুল দিতে পারি, ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। আমার চাচা মারা গেলে, আমার প্রতিবেশী মারা গেলে, যাকে আমি ভালোবাসি, তার মৃত্যুতে আমি শোক প্রকাশ করতে পারি। কিন্তু এখানে সেটাও করতে দেওয়া হচ্ছে না। যেহেতু আজকে গ্রেফতার করা হয়েছে, ওই এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না ওনার বাড়ির থেকে। এই যে ঘটনাগুলো, এগুলোকে আপনি মানে পলিটিক্যালি কিভাবে দেখেন? না, আপনি ঠিক বলেছেন। প্রথমত হচ্ছে, আমি যেহেতু রাজনীতিবিদ নই, আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ব্যাখ্যা করার সামর্থ্য আমি রাখি না, নাম্বার ওয়ান। তবে যেহেতু আমি একাডেমিশিয়ান, আমি যেহেতু একটু পড়াশোনা করি, আমি কয়েকটা ছোট্ট উদাহরণ আপনাকে বলি। দেখেন, 5 আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে বাংলাদেশে একটা অত্যন্ত আলোচিত শব্দ হচ্ছে ফ্যাসিবাদ, ফ্যাসিজম, হ্যাঁ, যেটা আপনার ইতালিতে আপনার গত শতাব্দীতে আপনার পরিপূর্ণভাবে আপনার বাস্তবায়িত হয়েছিল। তো ফ্যাসিজমের নানা ধরনের আপনার কন্টেন্ট আছে, ফ্যাসিজমের নানা ধরনের আপনার উদাহরণ আছে, ফ্যাসিজমের নানা ধরনের আপনার উপসর্গ আছে, উপাদান আছে। তো আমি শুধুমাত্র এটুকু বলি আপনাকে যে, যখন আপনি কাউকে তার রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক আদর্শের চর্চা করতে দেন না, সেটা আপনার ফ্যাসিজমের অংশ কিনা, উপাদান কিনা, আপনার একটু পড়াশোনা করে দেখতে পারেন। হ্যাঁ, আমি শুধু একটুকুই বলি, আমার পক্ষে আর বেশি বলা সম্ভবপর নয় বর্তমান বাস্তবতায় আর কি। হ্যাঁ, যে আপনারা একটু দেখবেন যে কেউ যদি কোনো একটা রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন, সে যদি অপরাধী না হন, সে যদি খুনি না হন, সে যদি কাউকে কারোর প্রতি যদি অন্যায় না করে থাকেন, এবং তিনি যদি তার রাজনৈতিক মতাদর্শ আপনারা চর্চা করতে চান, কাউকে শ্রদ্ধা জানাতে চান, সেটাকে বাধা দেয়া কোন ধরনের আচরণ, যারা একটু পড়াশোনা করেন, জানেন, তারা একটু দেখতে পারেন। হ্যাঁ, আমার মনে হয় উত্তরটা পেয়ে যাবেন। আর আপনাকে আমি আরেকটা কথা বলি, হ্যাঁ, সেটা একটু মনে রাখা প্রয়োজন। দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো শুধু আপনার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন না, তিনি একই সাথে একটি রাজনৈতিক মতাদর্শের প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তিনি আজও একটি রাজনৈতিক মতাদর্শের প্রধান বাতিঘর, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি তিনি একজন প্রধান আইকন। তো দেখা যায় এরকম যে বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শের অবস্থান, তারা শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের ইতিহাস থেকে মুছে ফেলা নয়, তার রাজনৈতিক চর্চা যাতে বহাল না থাকে, সেটার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পক্ষ, বিভিন্ন সরকার সেই চেষ্টা করে গেছে। কিন্তু একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলি আমার সামান্য জ্ঞানে, হ্যাঁ, এটা হচ্ছে কোন রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করে, কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দিয়ে
রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক আদর্শকে মুছে দেয়া যায় না, বরং কেউ যদি আপনার কোনো রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক আদর্শকে অবদমন করার চেষ্টা করে, মুছে দেওয়ার চেষ্টা করে, তখন সেই রাজনৈতিক চিন্তা, সেই রাজনৈতিক মতাদর্শ আরো শক্তিশালী এবং আরো আপনার গ্রহণযোগ্য হয়ে মানুষের সামনে আপনার প্রতিষ্ঠিত হয়। তো যারা আসলে এই কাজগুলো করছেন, আগেও করেছেন, তারা কিন্তু জানেন, হ্যাঁ, যে এর ফলাফলটা কি। কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশের বাস্তবতাটা কি? বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যখনই যে সরকার যখন ক্ষমতায় আসে, তখনই আসলে আগের যা কিছু আছে সবকিছুকে মুছে ফেলার চেষ্টা করে, যেটা আপনি একটু আগে বললেন আর কি। হ্যাঁ, তো সেই চর্চা এবং সেটাকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করে, সেই চর্চা তো আমার মত ধারণা এখনো চলমান, সেটা আপনি আমি চাইলেই আটকাতে পারবো বলে মনে হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিছু জিনিস দেখেছিলাম যেগুলো আমাদেরকে অনেককে, আমি জানি না, আমাকে ব্যক্তিগতভাবে আহত করেছে, আমি অন্যের কিছু পাচ্ছি না, যে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা, ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা। আমরা কিন্তু অনেক কিছু দেখেছি, ৭১ কি হয়েছিল সেটা নতুন একটা আপনার ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা, এগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখেছি। আসলে আপনি তো যেহেতু একজন মানে শিক্ষাবিদ, আপনাকে আমি এই প্রশ্নটা করতে চাই যে ইতিহাসটাকে নতুন করে লেখা যায়, এটা এমন কোনো উদাহরণ আছে যে ইতিহাস আমি যে চাই সেখানে নতুন করে লেখা হবে, ইতিহাস পাল্টে দেওয়া যাবে, নতুন ব্যাখ্যা দেওয়া করানো হতে বা যায়, আমি ঠিক জানি না। আপনার অভিজ্ঞতা কি বলেন? না, প্রথমত হচ্ছে কে আপনার একটা চ্যাপ্টার পুরোপুরি মুছে নতুন করে লিখতে চায়, আপনাকে প্রথমত এটা বলতে হবে যে এটা কে তাগিদ বোধ করে। সেই তাগিদ বোধ করে যার ওই ইতিহাসের চ্যাপ্টারে যার গ্লানি আছে, অপমান আছে, যার পরাজয়ের ইতিহাস আছে। শোনেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অনেক ধরনের তর্ক বিতর্ক, অনেক গ্রে এরিয়া, অনেক ধরনের স্বস্তি অস্বস্তির অনেক কিছু আছে, আমি আপনাকে বলছি। কিন্তু তারপরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড, এটা আপনার আমার জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন। তো এই অর্জনের যে আপনার মহাকাব্য, এই মহাকাব্যকে মুছে যে নতুন করে লিখতে চায়, যে নতুন করে সবকিছু উঠে দিতে চায়, আপনাকে মনে রাখতে হবে তার হয়তো এই ইতিহাসের প্রেক্ষাপটে অনেক গ্লানি অথবা অপমানের অনেক চ্যাপ্টার আছে, অনেক চিহ্ন আছে, এবং সে সেটাকে মুছতে চায়। এবং আমি অত্যন্ত পরিতাপের সাথে দেখেন, বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আপনার অন্তর্বর্তী সরকার ছিল, আমি বলবো গুণী জ্ঞানী শিক্ষিত মানুষের একটা সরকার। এত গুণী মানুষ, এত সংবেদনশীল শিক্ষিত মানুষ বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে একসাথে কখনো দায়িত্বে ছিল না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু এই মানুষগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি এত অসংবেদনশীল আচরণ করেছে, এই মানুষগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এত ভীতিকর, এত আপনার ঘৃণ্য সব আপনার কর্মকাণ্ড করেছে, যে এই যে গুণীজন শিক্ষিত জন, এই মানুষদের প্রতি না আমার ধারণা আমি সহ বহু মানুষের শ্রদ্ধা বোধ উঠে গেছে। জানি এটা কি করছে। যেমন ধরেন ধানমন্ডি ৩২ নম্বর, একটা ধরেন একটা রাষ্ট্রযন্ত্র টিকে আছে, একটা রাষ্ট্রযন্ত্র আছে, পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, বিজিবি আছে, একদল মানুষ যে একটা সরকারি সম্পত্তি, ৩২ নম্বর কিন্তু সরকারি সম্পত্তি, হ্যাঁ, আপনি সেটা ভাঙছেন, পুড়ছেন, সেটা গুড়িয়ে দিচ্ছেন, এবং সেটা এক ধরনের ভয়ঙ্কর রকম ঘৃণার চর্চা হচ্ছে। আমি আপনার সাথে আলাপ করছি, এই আলাপের একটা লক্ষ্য আপনার আওয়ামী লীগের কোনো প্রতিষ্ঠা নয়, ২৪-এর গণ অভ্যুত্থানের যে আপনার রক্তদান, ২৪-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটা বিরোধী নয়। কিন্তু আমি আমার রাষ্ট্রযন্ত্রের একজন অন্যতম প্রধান স্থপতি, তার যে অবদান, তার স্মৃতি, তার প্রতি আমি শ্রদ্ধাশীল হব না? আমি আপনাকে একটা কথা খুব সহজ করে বলি, অনেকেই ৩২ নম্বর নিয়ে অনেক কথা বলেন, অনেক আপনার কষ্ট পান। আমার একটা অনুভূতির কথা আপনাকে আজকে বলে যাই, হ্যাঁ, হয়তো অনেকে ভালো লাগতে পারে, অনেকে বিরক্ত করতে পারে। দেখেন, ৩২ নম্বর যখন ভাঙা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশে কোনো রাষ্ট্রযন্ত্র নেই, রাষ্ট্রযন্ত্র আপনার মুছে গেছে, দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, ৩২ নম্বর যখন ভাঙা হয়েছে, গোড়া হয়েছে, পোড়া হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে যারা এটা করছে, বাবা তোমাদের কলিজাটা তোমার ঠান্ডা করো, তোমাদের যদি রাগ থাকে, ক্ষোভ থাকে, ঘৃণা থাকে, ঠিক আছে, তোমরা ভাঙো, ভাঙো, গুঁড়ো মোছর শেষ করে দাও, আমরা দেখি। আমার মনে হয় তারা যদি শান্ত হয়ে থাকে, তারা যদি আপনার শান্তি পেয়ে থাকে, তাও ভালো, যে বাবা তোমার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এর বিপরীতেও একটা মানুষের আপনার কষ্টের কাহিনী আছে, কষ্টের কাব্য আছে। এই ঢাকা শহর থেকে সারা বিশ্বের বহু মানুষ এই স্মৃতি বিজড়িত, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাড়িটা যখন আপনার এইভাবে নৃশংসভাবে ভাঙা হয়েছে, ভয়ঙ্কর রকম ঘৃণা সূচক ভাবে ভাঙা হয়েছে, কিন্তু বহু মানুষ কষ্ট পেয়েছে। এবং আপনি বিশ্বাস করেন, আপনার সাথে আমি কথা বলছি আজ 2026-এর আপনার 15 আগস্ট কথা বলছি, হতে হতে পারে 10 বছর 15 বছর পর এই 32 নম্বরই আপনার বহু বাঙালির
বহু বাঙালির কাছে শ্রদ্ধা জানানোর তীর্থস্থান হতে পারে, হতে পারে এই 32 নম্বরই বহু মানুষের, শত শত মানুষের, হাজার হাজার মানুষের, কোটি কোটি মানুষের পাপ মোচনের তীর্থস্থান হতে পারে, হতে পারে এই 32 নম্বরে শ্রদ্ধা জানানোর জন্য দিনের পর দিন, রাতের পর রাত মানুষজন লাইন দিয়ে দাঁড়া থাকতে পারে, ঘটতে পারে। এটা বাংলাদেশ। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তো আমার ধরেন একটা কল্পনা বা এটা আমার চিন্তা। আমার কাছে মনে হয় ধরেন শেখ মুজিবুর রহমানের শাসনামলের অনেক দুর্বলতা ছিল, অনেক ভুল ছিল, অনেক সমালোচনা ডেফিনেটলি আছে, কিন্তু শেখ মুজিবুর রহমানের প্রতি আপনার 5ই অগস্টের পরে এই জাতি যেভাবে আপনার অশ্রদ্ধা, যেভাবে আপনার ঘৃণা, যেভাবে আপনার অবজ্ঞা প্রদর্শন করেছে, কোনো না কোনো একদিন এর বিপরীত একটা চিত্র হয়তো আমি দেখতে পাই। আপনি নিশ্চয়ই আরো 10-15 বছর বাঁচবেন, আমিও হয়তো আল্লাহ চাইলে বাঁচবো, ঘটনা ঘটতে পারে। জি, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। আজকের আলাপ না বাড়াই, কারণ আমরা আমি 30 সেকেন্ড সময় আপনার কাছে আর কি। হ্যাঁ, না, দেখেন আমি ওই যে বললাম না, আমি খুব সামান্য শিক্ষাবিদ, আমি একটু পড়াশোনা করি আর কি। হ্যাঁ, আমি একটা বইয়ের একটা অংশের 4টা লাইন একটু আপনাদের পড়ে শোনাই আর কি। হ্যাঁ, এইটা বইটা হচ্ছে জনাব আহমদ ছফার বই। সেই বইয়ে আপনার তার একটা নিবন্ধ আছে, নিবন্ধের নাম হচ্ছে তার নাম শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, এটা তিনি 1988 সালে লিখেছিলেন। হ্যাঁ, এই নিবন্ধের মধ্যে তিনি অনেক সমালোচনা করেছেন শেখ মুজিবুর রহমান সাহেবের আর কি। হ্যাঁ, এখানে অনেক সমালোচনা আছে, তার শেষে কয়েকটা লাইন আছে। হ্যাঁ, আমি একটু সেটা একটু আপনার এটা লেখা হচ্ছে কোন সালে এই প্রবন্ধটা? আচ্ছা, এই প্রবন্ধটার নাম হচ্ছে আপনার তার নাম শেখ মুজিবুর রহমান। এই প্রবন্ধটা প্রকাশিত হয়েছিল এই বইয়ের তথ্য অনুযায়ী 1988 সালে। 88 সাল। হ্যাঁ, আচ্ছা, এই বইয়ের শেষ 4-5টা লাইন একটু আপনাকে আমি পড়ে শোনাতে চাই আর কি। হ্যাঁ, তিনি শেখ মুজিবুর রহমান সাহেবের অনেক সমালোচনা করেছেন, তার আপনার মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে অত্যন্ত কঠোর সমালোচনা করেছেন, কিন্তু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে জনাব আহমদ ছফা তাকে নিয়ে কয়েকটা লাইন লিখেছিলেন, সেটা এই নিবন্ধে আছে, সেটা একটু আমাদের সাথে পড়ে শোনাচ্ছি। জি, পড়েন। আজ থেকে অনেক অনেক দিন পরে হয়তো কোনো পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা, আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিলেন যার দৃঢ়তা ছিল, তেজ ছিল, আর ছিল অসংখ্য দুর্বলতা, কিন্তু মানুষটির হৃদয় ছিল, ভালোবাসতে জানতেন। দিবসের উজ্জ্বল সূর্যালোকে যে বস্তু চিকচিক করে জ্বলে তা হলো মানুষটির সাহস, আর জ্যোৎস্না রাতে রূপালী কিরণ ধারায় মায়ের স্নেহের মতো যে বস্তু আমাদের অন্তরে শান্তি ও নিশ্চয়তার বোধ জাগিয়ে তোলে তা হলো তার ভালোবাসা। জানো খোকা, তার নাম শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। আপনার সঙ্গে এমন একটা সময় কথা বললাম এবং এমন একটা বিষয় নিয়ে কথা বললাম, যে বিষয়টা নিয়ে এই দিনে অনেকে হয়তো কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। হয়তো আমাদের চরণেও কিছুটা আপনার লুকোছাপা ছিল, হয়তো আপনার উত্তরে ছিল, আমার প্রশ্নের ক্ষেত্রে ছিল, এবং সেটাও ছিল এই সময়ের কারণে। আমরা এমন একটা সময় আসতে চাই না, বরঞ্চ আমরা এমন একটা সময় চাই যখন যার মনে যা আছে সে নিঃসংকোচ চিত্তে সেই কথাটা উচ্চারণ করতে পারবে। আমরা এমন একটা সময় চাই, এবং সেই সময়টাকে আমরা কোনো অনুকূল সময় বলতে চাই না। আমি বলতে চাই সেটা হলো আমাদের খুব স্বাভাবিক সময়, কারণ বদান্যতায় সেই ধরনের সময় আসবে এটা চাই না। স্বাভাবিক নিয়মেই সেই ধরনের সময় আসবে যখন যার মনে যা আছে, যদি শেখ মুজিবের বিরুদ্ধে কিছু থাকে যেমন সে নিঃসঙ্গ চিত্ত উচ্চারণ করতে পারবে, যদি শেখ মুজিবুর রহমানের পক্ষে তার কোনো অনুভূতি থাকে সেটাও সে যেন নিঃসঙ্গ চিত্ত উচ্চারণ করতে পারে। আপনি যে আহমদ ছফার যে প্রবন্ধটাকে শেষ করলেন, আহমদ ছফা যেমন শেখ মুজিবের সমালোচনা করেছেন, আবার শেখ মুজিবের যে একটা অসাধারণ বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের কথা উচ্চারণ করেছে। আমরা এরকম সময় চাই, আমরা এরকম উচ্চারণের মানসিকতা চাই, এবং সেই মানসিকতা প্রকাশের পক্ষে যে একটা সময়, সেই সময়টা যদি সেটা পাওয়া যায় হয়তো সেটাই হবে প্রকৃত একটা গণতান্ত্রিক সমাজের অংশ। প্রিয় দর্শক, আপনার সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।